আসসালামু আলাইকুম। স্বাগতম বন্ধুরা। আজকে আমরা পড়ব রসায়নের ২য় চ্যাপ্টার এর ২০ নম্বর পেজটা, যেখানে এই কণার গতিতত্ত্ব ব্যাখ্যা করে। ১ম পার্টেই আমরা এই গতিতত্ত্ব সম্পর্কে কিছু তথ্য জেনেছিলাম। এই পার্টে আরো ভালোভাবে এই গতিতত্ত্বটা বোঝার চেষ্টা করব। তো তোমরা জানো আমাদের নিয়ম হচ্ছে আমরা বইয়ের লাইন বাই লাইন আগাই এবং প্রত্যেকটা শব্দ বোঝার চেষ্টা করি। তো চলো শুরু করি। আমাদের ১ম এ শুরু হচ্ছে এখান থেকে। সকল পদার্থই ক্ষুদ্র, ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র, ক্ষুদ্র কণা এটাকে যে অ্যাটম পড়ে আসছি আমরা, অ্যাটম বলে। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, যাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। এই আন্তঃকণা আকর্ষণ কি? ওই যে কণাগুলা থাকে এরা একে অপরকে এই আকর্ষণ করতে থাকে, টানতে থাকে। এই স্প্রিং আছে না? স্প্রিং এর মতো এদেরকে একটা অপরকে টানতে থাকে। তো এটাকেই আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে, যেটা আমরা পার্ট 1 এও পড়েছি। এখানে তোমাদের সংজ্ঞা দেওয়া আছে। এই সংজ্ঞাটা তোমরা এখান থেকে যেভাবে পারো নিজেরা বানায় একটা লেখো। আর আমি সবসময় সংজ্ঞার বিরুদ্ধে, কিন্তু তোমাদের পরীক্ষায় সংজ্ঞা আসে। এর জন্য এই সংজ্ঞাগুলা আমি চাই যে তোমরা নিজের ভাষায় সংজ্ঞাগুলা লেখো। তাহলেই তোমাদের সংজ্ঞাটা ভালোভাবে মনে থাকবে। তখন এরপর হচ্ছে আবার কণাগুলোর গতিশক্তিও রয়েছে। আন্তঃকণার আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। তো এই যে এখানে হচ্ছে গতিশক্তি রয়েছে, যে আমরা তো বলছি যে কণাগুলা তাপ দিলে কি করে, এটা নাড়াচাড়া করে, একটু উপরে যাইতে চায়, একটু এই ডানে যাইতে চায়, বামে যাইতে চায়। তখন এই আন্তঃকণা আকর্ষণ বল ওই যে স্প্রিং এর মতো তাদের ধরে রাখে। তো এই যে কণাগুলাও নাড়াচাড়া করে, আবার এই স্প্রিংও ওকে মানে আন্তঃকণা আকর্ষণ শক্তি তাকে ধরে রাখে। এই ২ টা তত্ত্ব দিয়ে, যে নড়াচড়া আর এই ধরে রাখা, এটা দিয়েই আমরা একটা পদার্থ কেন কঠিন থাকে, কেন তরল হয়, কেন গ্যাসীয় হয়, এই অবস্থা ব্যাখ্যা করতে পারি। আর এই তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলা হয়। এটা আরেকটু ভালো আমরা স্লাইডে নিয়ে বুঝবো মার্বেল আর স্প্রিং এর সাহায্যে। তো আপাতত চলো আরো কয়টা লাইন পড়ি। যখন কোনো পদার্থের আন্তঃকণা আকর্ষণ শক্তি খুব বেশি থাকে, তখন কণাগুলো খুব কাছাকাছি অবস্থান করে এবং নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে না। এই অবস্থাটি হলো পদার্থের কঠিন অবস্থা। তো স্যার এইটুকু থাকলো। এখানে একটা চিত্র দেখতেছো, যে এখানে যে কঠিন পদার্থ, এটা হচ্ছে বরফ। ধরো বরফ হয়ে আছে, এই যে ধরো বরফ, বরফকে যে তাপ দিয়ে এখানে যে তরল, এটা পানি হয়েছে। আবার এটা হচ্ছে কি জলীয় বাষ্প হয়ে গেছে, আরো বেশি তাপ দেওয়া হয়েছে। তো চলো আমরা গতিতত্ত্বটা আরেকটু ভালো মতো বোঝার চেষ্টা করি। তো গতিতত্ত্ব আমরা পার্ট 1 এ পড়ছিলাম কি, যে এরকম একটা কণা থাকে, এরকম একটা কণা থাকে, ওই কণার মধ্যে একটা আকর্ষণ বল থাকে। এটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। একটু লিখে দিই, আন্তঃকণা আন্তঃকণা আকর্ষণ বল বলে। এটা ওই যে চুম্বকের মতো একে অপরকে আকর্ষণ করতে থাকে। তো এটাকে আমরা আরেকটু ভালোভাবে বুঝতে পারি এভাবে, যে এই যে কণাগুলা থাকে, এখানেও একটা ধরো কণা আছে, এখানে ধরো এরা সবাই একে অপরকে আকর্ষণ করতে থাকে। তো এটাকে আমরা ধরি স্প্রিং দিয়ে আকর্ষণ করে। যে এই যে একটা স্প্রিং আছে, এখানে ধরো একটা স্প্রিং আছে, ওর এই যে কণা আছে এটাও একটা স্প্রিং, তারপর এখানে এটাও একটা এরকম স্প্রিং এর মতো করে ওরা আকর্ষণ করতে থাকে। স্প্রিং করে কি, যে এরকম ২ টা থাকলে এটা যখন দূরে সরে যাইতে চায়, তখন এই স্প্রিংটা এই মার্বেলটাকে টেনে পিছনে নিয়ে আসার চেষ্টা করে। তো এখানে এই কণাগুলো ধরো মার্বেল, আর এই মার্বেল গুলো আমি স্প্রিং দিয়ে, এই যে স্প্রিং, এই স্প্রিং দিয়ে বেঁধে রাখছি। তো এখন কি হবে, এই স্প্রিংটা হচ্ছে কি যে ধরে রাখতেছে, এটাই হচ্ছে আন্তঃকণা আকর্ষণ বল। আর কঠিন পদার্থে হবে এই স্প্রিং গুলা অনেক শক্তিশালী থাকবে, এরা একদম টাইট। ধরো এই যে কঠিন পদার্থ হবে কি, এই মার্বেল থাকবে, এখানে একটা মার্বেল, মার্বেল হচ্ছে কণা। এই যে কণাগুলা আছে, এই কণাগুলোকে অনেক শক্তিশালী দিয়ে স্প্রিং টাইট করে বেঁধে রাখবে। তো এখন এখানে যদি আমি তাপ দেই, যে এখানে ধরো এই যে মোমবাতি দিলাম, মানে তাপ দিই, তখন হবে কি, এই মার্বেল গুলা কি করবে, একটু হাঁটা চলা শুরু করবে, একটু উপরের দিকে যাওয়া শুরু চাইবে, একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, এরকম একটা নাড়াচাড়া করবে। তো এই নাড়াচাড়া করলে কি হবে, যে এই এই যখন উপরের দিকে যাইতে চাবে, এই নিচের স্প্রিংটা ওকে কিন্তু নিচে আবার টান দিবে।
আবার এই যে ধরো ডানে যাইতে চাইতেছে, তখন এই স্প্রিংটা ওকে টান দিয়ে রাখবে। তো তখন কি হবে? এ কিন্তু নাড়াচাড়া করতে পারবে না। এ খালি নিজের জায়গায় একটু কম্পন, কম্পন করে থাকে। অল্প, অল্প একটু নাড়াচাড়া করে। এই কঠিন পদার্থে এরকম মার্বেল গুলা নিজের স্থানে থাকে, তেমন নাড়াচাড়া করতে পারে না। তো এখানে একটা কনসেপ্ট আছে যে সকল পদার্থ, কঠিন পদার্থের মধ্যেও কণাগুলা নাড়াচাড়া করে। তো এই জিনিসটা বুঝি যে ধরো এখানে যে কঠিন পদার্থটা ছিল, এই যে স্প্রিং দিয়া বাঁধা, স্প্রিংটা হচ্ছে এই আন্তঃকণা আকর্ষণ বল, আর এটা ধরো মার্বেল। মার্বেল দিয়ে আমি গতিশক্তিটা বোঝানোর চেষ্টা করতেছি। তো কঠিন পদার্থের ক্ষেত্রে হয় কি, এই মার এই মার্বেল গুলা একটু খুবই নগণ্য নড়তে থাকে, যে অল্প একটু এদিকে নড়ে, অল্প একটু, এটা মানে স্থির ভাবে কোনো তাপ না দিলেও ওই কণাগুলা নড়তে থাকে। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ধরো বরফ, বরফ তো স্থির, কিন্তু এর মধ্যকার যে জুম কইরা যদি দেখি তাহলে এই কণাগুলা নাড়াচাড়া করতেছে অল্প অল্প, কোনো তাপ না দিলেও, এটা কেমন কথা? কিন্তু আসলে এটা এভাবে বুঝতে পারো যে এ যখন একটু উপরে যায়, এদের মানে খুবই অল্প সামান্য একটু নাড়াচাড়া করে। ধরো একটু উপরে যায়, তখন নিচে থেকে আরেকটা তাকে বাধা দেয়, তখন নিচে দিয়ে বাধা দিলে কি হয় যে এও একটু নাড়াচাড়া করে, এদিকে যায়, অথবা এই এই কণাটা যখন, এটা যখন উপরে যেতে থাকে, তখন এই কণাটা ধরো একটু নিচে যাওয়ার চেষ্টা করে, এরকম র্যান্ডম দিকে ওরা খুব ক্ষুদ্র ক্ষুদ্র যাইতে থাকে। এর জন্য যখন এইটা উপরে যায়, এইটা উপরে যায়, এটা নিচে যায়, এরকম যখন সবাই ডানে বামে যেতে থাকে, তখন দিন শেষে কোনো চলন হয় না, এভাবে তোমরা মনে রাখতে পারো। কিন্তু সব কণাগুলাই অল্প অল্প নাড়াচাড়া করতে থাকে। এটাও অল্প অল্প নাড়াচাড়া করে, এটা অল্প অল্প নাড়াচাড়া করে। তুমি যখন এখানে তাপ দাও, তখন এরা আরো বেশি নাড়াচাড়া করে। তো এখানে আমরা জানলাম কি যে সব পদার্থ নাড়াচাড়া করে। তো এই কথাটা কেন জানা দরকার, যে ধরো তোমাদের বইতে কি লেখছে, এই যে তোমাদের বইতে এখানে একটা লাইন লিখছে যে আবার এই কণাগুলোর গতিশক্তিও রয়েছে। এখানে বলতেছে প্রত্যেক পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, আবার বলতেছে এই কণার গতিশক্তিও আছে। তো তোমাদের প্রশ্ন আসতে পারে যে যে সলিড, যে এইখানে যে বরফ আছে, এই বরফও তো কণা কণা দ্বারা তৈরি, এদের গতিশক্তি কই? তো এদের গতিশক্তি হচ্ছে এই যে যে একটু নাড়াচাড়া করে খুব নগণ্য, উপরে নিচে একটু, সবগুলা কণা যে একটু নাড়াচাড়া করে খুব নগণ্য, এটাই হচ্ছে তাদের গতিশক্তি। তো আমরা আমাদের মূল স্লাইডে চলে আসলাম। তো চলো আমরা এখানে কঠিন, তরল এবং গ্যাসীয় এই ৩ টা দশায় এই স্প্রিং মার্বেল দ্বারা বুঝি। তো অলরেডি আমরা কঠিন পদার্থ বুঝেই ফেলছি যে কঠিন পদার্থের গুলা, মার্বেল গুলা এরকম কাছাকাছি কাছাকাছি থাকে, কারণ এদের এই যে স্প্রিং গুলা অনেক মজবুত। এরা একে অপরকে, স্প্রিং কি আন্তঃকণা শক্তি, এরা একে অপরকে অনেক শক্তিশালী ভাবে টেনে রাখে, এজন্য সে কোথাও যাইতে পারে না। এই স্প্রিং এর সাথে মার্বেল গুলা লেগেই থাকে, আটকে থাকে, এর জন্য এরা খালি একটু কাঁপাকাঁপি নাড়াচাড়া করে। এভাবে করে তাদের কি হয়, এই যে একটু উপরে যায় নিচে যায়, এটাও একটু উপরে যায় ও নিচে যায়, তখন কি হয় যে তাপ দিলে তাদের আয়তন একটু বড় মনে হয়। এটা আমরা প্রথম পার্টেও দেখছিলাম। তো এটা হচ্ছে কঠিন পদার্থ, যে স্প্রিং গুলা অনেক মজবুত। তো এখানে কঠিন পদার্থে দেখো যে মার্বেল গুলা চলাফেরা করে খুবই কম, কিন্তু তার স্প্রিং শক্তিটা অনেক বেশি। তো এখানে তুমি বলতে পারো যে এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আন্তঃকণা শক্তি বেশি। আবার এখানে যে মার্বেল গুলা কিন্তু চলাফেরা কম করে, এর জন্য এর গতিশক্তি কম বা নগণ্য। তো এটা হচ্ছে কঠিন পদার্থ। এখন আমরা যদি তরল পদার্থ দেখি, যে তরল পদার্থে হয় কি, এই মার্বেল গুলো তো থাকেই কণা, কিন্তু এদের মধ্যকার স্প্রিং গুলো এত টাইট থাকে না, একটু লুজ, একটু আরামসে থাকে। এজন্য কি হয়, যে যে স্প্রিং যদি লুজ থাকে, তখন কি হবে, একটা কণা যখন নাড়াচাড়া করতে যাবে, সে কিন্তু বেশি নাড়াচাড়া করতে পারবে। এই কণাটা যখন একে তাপ দেওয়া হবে কঠিন পদার্থের মতো, তখন এই কণাগুলা কি হবে, আরেকটু সামনে উপরে যাইতে পারবে, আরেকটু নিচে যেতে পারবে, তখন কি হবে, বেশি লাফালাফি দাপাদাপি করতে পারবে, এর আয়তন আরো বেশি বাড়বে। এটা আমরা প্রথম পার্টে পড়ছি। তোমরা প্রথম পার্টটা দেখে নিও যদি বুঝতে অসুবিধা হয়। আর আর ধরো এই মার্বেল করতে পারে কি, ধরো এই মার্বেল করতে পারে কি, স্থান পরিবর্তন করতে পারে। ধরো এখানে আরেকটা স্প্রিং এস দিয়া, বা আন্তঃকণা কণা, দুইটা কণার মধ্যকার যে আকর্ষণ বল, এই স্প্রিং দিয়া দেখাইতেছি যে এটা একটা মার্বেল, এটা স্প্রিং। এখানে তাপ দিলে হয় কি, যে এই কণাটা, এই মার্বেলটা এইখানে চলে আসে,
আবার এই মার্বেলটা ধরো এখানে আরেকটা কণা আছে, ওইখানে চলে যায়। আবার এই মার্বেলটা ওইখানে চলে যায়। এরকম করে একটা রাউন্ড সিস্টেমে ঘুরে, ঘুরে এইখানে যে এই মার্বেলটা ১ম এ এইখান থেকে এখানে আসছে, এই জায়গায় আবার চলে আসে। তো ওদের মধ্যে এরকম একটা শৃঙ্খল আছে যে ওরা একটা অপরটার সাথে এরকম লেগে থাকবে, যে ওদের মধ্যে স্প্রিংটা এরকম লেগে থাকবে। একটা মনে করো যে তোমরা হাত ধরে আছো একজন আরেকজনের, তো ওই পানির মধ্যে কণাগুলো এরকম হাত ধরে থাকে, তবে তারা আরকি স্থান অদল-বদল করতে পারে। এজন্য ওই যে পানিতে তরলের মধ্যে দেখবা যে ওরা নাড়াচাড়া করতে পারে। ওদের ওই যে পাত্রে রাখা হয় ওই পাত্রের আকার ধারণ করবে। তো এখানে কি দেখা যাইতেছে যে ওদের যে স্প্রিংটা কিন্তু দুর্বল। এই যে এখানে যে স্প্রিং আছে, স্প্রিংটা কিন্তু কঠিন পদার্থের চেয়ে দুর্বল। আর এই মার্বেল গুলা এর জন্য বেশি চলাচল করতে পারে। মার্বেল বেশি চলাচল করতে পারে মানে এদের গতিশক্তি বেশি। আর এখানে যে স্প্রিংটা একটু তুলনামূলক দুর্বল, তাহলে আন্তঃকণা শক্তিটা একটু কম। তো এটা হচ্ছে পানির ক্ষেত্রে। এখন যদি আমরা দেখি গ্যাসের ক্ষেত্রে কি হয়, আমরা একটু নিচেই দেখি। যে গ্যাসের ক্ষেত্রে এই মার্বেল থাকে, এখানেও মার্বেল থাকে। মার্বেল হচ্ছে কণা। কিন্তু এর যে স্প্রিংটা, এই স্প্রিংটা অনেক দুর্বল। মানে একদম স্প্রিংটা টাইনা লম্বা হয়ে গেছে এদের মধ্যে। আকর্ষণটা একদমই নাই, খুব অল্প। তখন হয় কি মার্বেল গুলা যখন এদিকে ওদিকে তাপ শক্তি পেয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করতে পারে, অনেক বেশি ছোটাছুটি করতে পারে। এবং স্প্রিং গুলা দুর্বল হওয়ার কারণে এদের মানে তেমন বাধা দিতে পারে না। এরা অনেক দূরে দূরে চলে যেতে পারে। তো এখানে কি দেখতেছি যে স্প্রিং বা আন্তঃকণার শক্তিটা কম, নগণ্য। আর এখানে যে মার্বেল যে চলাফেরা করতে পারতেছে, মার্বেলের যে গতিশক্তি পাইতেছে, এটা কিন্তু অনেক বেশি, গতিশক্তি বেশি। তো এখানে যে তোমরা এই মার্বেল স্প্রিং দিয়ে কিভাবে মনে রাখবা যে কোনটার আন্তঃকণার শক্তি বেশি আবার কোনটার গতিশক্তি বেশি, এটা হচ্ছে একটা সহজ উপায়। আর এই আন্তঃকণার শক্তি আর গতিশক্তি দিয়ে যে পদার্থের কঠিন তরল বায়বীয় অবস্থা ব্যাখ্যা করে, এটাই হচ্ছে গতিতত্ত্ব। তো চলো মূল বইয়ে যাই। যেটা আমাদের মূল বইয়ে আসলাম, এখানে যে অবস্থা, এই পর্যন্ত হচ্ছে কঠিন অবস্থা। আচ্ছা, আমার এই আবার একটু পড়ি যে চলো মূল বইয়ে চলে যে আমরা এখানে ছিলাম। এই অবস্থা হলো পদার্থের কঠিন অবস্থা। কঠিন অবস্থায় তাপ দেওয়া হলে পদার্থের কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। ওই যে আমরা পড়ছি যে এই যে স্প্রিং থাকে, স্প্রিং এর কণাগুলো যখন তুমি তাপ দাও তখন এরা আরো বেশি নড়াচড়া করতে থাকে। তখন কি হয়, স্প্রিংটা দুর্বল হয়ে যায়। স্প্রিংটা পরবর্তীতে এরকম লুজ হয়ে যায়। এই যে তাপ সহনীয় করতে ফলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়, যে স্প্রিংটা দুর্বল হয়ে যায় এবং কণাগুলো কিছুটি গতিশক্তি প্রাপ্ত হয়। এই যে কণাগুলো আছে এরাও গতিশক্তি প্রাপ্ত হয়। পদার্থের এই অবস্থাকে তরল অবস্থা বলে। তরল পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না। যে নির্দিষ্ট আকার থাকে না কেন, যে স্প্রিং গুলা লুজ, যে যে কঠিন পদার্থে স্প্রিং গুলো অনেক মজবুত, এরা একদম টাইট টাইট করে আরেকটাকে টানতে থাকে, এর জন্য ওদের আকার থাকে। কিন্তু তরল পদার্থের ক্ষেত্রে স্প্রিংটা একটু লুজ বলে ওদের আকার থাকে না, কিন্তু ওদের আয়তন থাকে। ওরা ওই যে হাত ধরে ধরে থাকে, কিন্তু ওই যে বায়বীয় কণায় তোমরা মনে করতে পারো যে ওরা হাত ধরে ধরে থাকে না, মানে ওদের স্প্রিংটা থাকে, কিন্তু ওরা মানে অনেক বেশি নাড়াচাড়া লাফালাফি করে। তরল অবস্থায় পদার্থে আরো বেশি তাপ দেওয়া হলে কণাগুলো তাপ শক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং এক সময় গতিশক্তি এত বেড়ে যায় যে কণাগুলো আন্তঃকণা শক্তি থেকে প্রায় মুক্ত হয়ে বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। এই যে বললাম না হাত ধরে ধরে রাখে, কিন্তু বায়বীয়তে ওরা এরকম হাত ছেড়ে দেয়। ওরা খুবই নগণ্য, যে মাঝে মাঝে মানে ধরেই না, একদম প্রায় এজন্য প্রায় মুক্ত হয়ে যায়। যে একদম ওরা যেমনি ইচ্ছে তেমনি নাড়াচাড়া করতে থাকে। ওদের এরকম স্প্রিংটা খুবই খুবই দুর্বল। আর পদার্থের এই অবস্থায় গ্যাসীয় অবস্থা বলে। গ্যাসীয় অবস্থায় পদার্থের কোনো নির্দিষ্ট আয়তন থাকে না। এই যে আয়তন থাকে না কেন দেখছি যে, যে পাত্রে রাখা হয়, এই যে এখানে লেখছে তাকে যে আয়তনের পাত্রে রাখা হবে কণাগুলো সেই আয়তনে ছোটাছুটি করতে থাকে। এজন্য গ্যাসের পদার্থের নির্দিষ্ট কোনো আয়তন নাই। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন। এতে পরিমাণ যাই হোক না কেন, গ্যাসের অবস্থা যে পরিমাণ যাই হোক না কেন, এই জিনিসটা বুঝি যে ধরো এই পাত্র আছে, পাত্রর মধ্যে ধরো তুমি ইয়া ২ টুকরা বরফ রাখলা। এই ২ টুকরা বরফের তাপ দিয়া পানি বানাইলা।
তো এর আয়তন যা হবে আর এই পাত্রে আরেকটা পাত্র নিলা, এই পাত্রে ধরো ৩ টুকরা বরফ ঢুকাইলা। ঢুকাইয়া একেও তুমি তাপ দিয়ে জলীয় বাষ্প বানাইলা। তো এইখানে দেখছো ৩ টুকরা আর এখানে ২ টুকরা। তো এই ২ টুকরাকে যখন এই পাত্রের ভিতর নিয়ে জলীয় বাষ্পতে পরিণত করতেছো তখন এর আয়তন যা হবে ৩ টুকরাকে নিয়ে জলীয় বাষ্পতে পরিবর্তন করলে ওর আয়তন সেম হবে, একই সাইজের হবে। তো এটাই এখানে বলতে চাইছে যে পরিমাণ যাই হোক না কেন যে ২ টুকরা দাও অথবা ৩ টুকরা দাও সে ওই পাত্রের আয়তনই গ্যাসের আয়তন হবে। তো গ্যাসীয় অবস্থায় পৌঁছানোর পর যদি আরো তাপ দেওয়া হয় তখন কণাগুলো আরো জোরে ছুটতে থাকবে। অর্থাৎ গতিশক্তি আরো বেড়ে যাবে। তো বেড়ে যাবে কেন? ওই যে যত তাপ দিবা তত স্প্রিংটা আরো দুর্বল হতে থাকবে। আর কণাগুলা অতই লাফালাফি দৌড়াদৌড়ি করতে থাকবে। তো আজকের অ পার্টে এইটুকুই ব্যাখ্যা করব। তোমাদের ওই মার্বেল আর স্প্রিং থিওরি এটা বোঝাই মূল জিনিস। আর এখানে যে একটা নতুন তথ্য যে কঠিন পদার্থের মধ্যেও ওই যে ওরা কণাগুলা একটু নাড়াচাড়া করতে থাকে। তো ওদের মধ্যেও একটু গতিশক্তি আছে। কিন্তু স্থির দেখা যায় কেন? কারণ এই উপরে নিচে এটা ক্যানসেল হয়ে যায় যে এটা উপরে গেলে এটা নিচে যায়, এটা ডানে গেলে ওটা বামে যায়, এটা ক্যানসেল হয়ে ওরা স্থির থাকে। আর এমনেও এদের কণা খুব নগণ্য মুভমেন্ট করে। ওদের গতিশক্তি খুবই নগণ্য। এর জন্য এরা একদমই মানে মুভ করে না। কঠিনই থাকে। কিন্তু পানির ক্ষেত্রে আবার এরকম না। পানির ক্ষেত্রে এই যে এখানে আমরা চিত্র দেখি, পানির ক্ষেত্রে এরা আরো লুজলি এদের স্প্রিংটা দুর্বল অথবা আন্তঃকণা শক্তিটা তুলনামূলক দুর্বল। এর জন্য এরা নাড়াচাড়া করতে পারে, এরা স্থান বদল করতে পারে। এটা ওকে ধাক্কা দিয়ে দেয়, আবার আবার এখানে আরেকটাকে ধাক্কা দেয়। এভাবে একটা সাইকেল ওদের মধ্যে থাকে অথবা চক্র থাকে। যে কিন্তু ওরা সবসময় কি হাত ধরে রাখার চেষ্টা করে। কিন্তু এই কণাগুলার বায়বীয়র ক্ষেত্রে ওরা হাতটা ধরে রাখতে চায় না। ওরা মানে ছুটে যায়। যে একটা আরেকটারে বিক্ষিপ্তভাবে ছুটে চলে যায়। তো আজকের পার্টে আমরা এটাই পড়লাম যে কণা বা এই যে অ্যাটম বলি না, এই কণাগুলো দিয়ে যে একটা পদার্থ কেন কঠিন হয়, একটা পদার্থ কেন তরল হয়, আবার একটা পদার্থ কেন গ্যাসীয় হয়, এটার যে একটা ব্যাখ্যা যে ওদের মধ্যে আন্তঃকণা শক্তি থাকে। এই যে এখানে কণার গতিতত্ত্ব বলছে। আবার আবার ওইখানে যে মার্বেল গতিশক্তি, মার্বেলের গতিশক্তি থাকে আর স্প্রিং এর আন্তঃকণা শক্তি থাকে। এই ৩ টা দিয়েই আমরা এই যে কঠিন পদার্থের স্প্রিং অনেক মজবুত, তারপর তরল পদার্থের স্প্রিং তুলনামূলক দুর্বল আর গ্যাসীয় পদার্থের স্প্রিংটা হচ্ছে একদম লুতা মানে একদমই নাই। তো এই যে কনসেপ্ট গুলা দিয়ে ব্যাখ্যা করা এটাই হচ্ছে কণার গতিতত্ত্ব। চলো আমরা শুরু থেকে একটা রিভিউ দিই যে এই যে কণার গতিতত্ত্ব বা চলন তত্ত্ব যে নাড়াচাড়া করে। তো এই যে মার্বেল দিয়ে আমরা স্প্রিং দিয়ে ব্যাখ্যা করছি। আচ্ছা এই চিত্র দিয়ে দেখি যে কঠিন পদার্থের যে চিত্র শক্ত থাকে, স্প্রিংটা অনেক শক্ত থাকে এর জন্য ওদের একটা আকার থাকে। এখানে স্প্রিংটা অত শক্ত থাকে না, একটু নরম রিল্যাক্স থাকে, আরাম করে থাকে। এর জন্য এদের একটা যে পাত্রে রাখা হয় এটা চারিদিকে ছড়ায় যায়। যেহেতু এরা বেশি নাড়াচাড়া করতে পারে। আর গ্যাসীয় পদার্থের স্প্রিংটা একদমই দুর্বল। এই স্প্রিংটা আরকি একদম লম্বা হয়ে গেছে ধরো। আর এরা হইছে কি বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকে। এরা এই হাত ধরে রাখতে চায় না। তরল পদার্থের ওই মার্বেল গুলা একটা আরেকটার সাথে লেগে থাকতে পারে বা ধরে থাকে। এর জন্য ওই যে পানিটা কিন্তু বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে না। কিন্তু গ্যাসীয় পদার্থে ওরা হাত ধরে না। এর জন্য বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকে। তারপর এখানে এই যে নিশ্চয়ই এগুলাই ব্যাখ্যা করছে। আচ্ছা তো আজকের অধ্যায় এখানেই শেষ। তোমাদের ধন্যবাদ।